আমি এখন যাচ্ছি আবুল হোসেন মুশাহিদ ভাইয়ের কাছে। মুশাহিদ ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আপনি একটু বলবেন যে আমাদের এখন বাংলাদেশের যে আহ, বিভিন্ন দলের মধ্যে একজন আরেকজনকে দোষারোপের যে চর্চা এবং সবকিছু মিলে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থার সম্পর্কে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক খোলা কলম প্রতিদিনের কর্তৃক আয়োজিত আজকের সঞ্চালক জনাব আবেল মাহমুদ সাহেব এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক মেজর অবসরপ্রাপ্ত রব সাহেব এবং আমাদের দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতির মধ্যে কালকের বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার আমি মনে করি। মেজর সাহেব এই ব্যাপারে অনেক সুন্দর কথা বলছেন। তো আমি একটু দু চারটা কথা আমার কাছে খুব আমার হৃদয়ে দাগ কাটছে এই বিষয়টা নিয়ে। আমি খুব আশাহত। তো এই ঘটনার পরে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বা সরকার থেকে যারা আছে সবাই এটা নিয়ে পক্ষে বিপক্ষে বা বিভিন্ন প্রপাগান্ডা এগুলা করতেছে। তো আমাদের জুলাই বিপ্লবের পরবর্তীতে আমাদের যে মন মানসিকতায় কোনো চেঞ্জ হয় নাই, সরকার বলেন আর জনগণের বলেন, এটা কিন্তু খুব একটা দেখা যাইতেছে না। আগে যে এই ধরনের দুর্ঘটনা ঘটলে এগুলা নিয়ে যে কার্যক্রমগুলো চলতো সেগুলাই কিন্তু বিবদমান দেখা যাইতেছে। তো এটা বিষয় হলো, আমি দু একটা পয়েন্ট না বললেই নয়, যে একটা বিষয় হলো যে একজন বিমান বাহিনীর অফিসার ওই মারা গেছেন। তো ওনারে নিয়ে দেখা গেছে যে রাষ্ট্রীয়ভাবে ওনারা একটা সবাই এটা নিয়ে বিভিন্নভাবে পজিটিভলি নেগেটিভলি বলতেছে। এটা তো স্বাভাবিক। উনি তো মারা গেছে, নিহত হয়েছে। তারপরে এই যে এত শিশু মারা গেল, টিচার মারা গেল, তারপরে আপনার অভিভাবক মারা গেল, এদের নিয়ে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো রাষ্ট্রীয়ভাবে একটা অনুষ্ঠান করা দরকার ছিল বা ওনাদের দাফনের ব্যবস্থা করা দরকার ছিল। কারণ সবকিছু আলটিমেটলি তো এই যে শিশুরা, নিষ্পাপ শিশুরা মারা গেছে, এরা তো বড় হয়ে হয়তো বা কেউ অফিসার হইতো, কেউ সেনাপ্রধান, কেউ বিমান বাহিনীর প্রধান, বিভিন্ন বিষয়ে সমাজে আসতে পারতো। তো তারপরে একটা মানুষ, সবাই সমতা আমরা বিশ্বাসী। আমাদের যে এই যে একটা এই বিষয়গুলা নিয়ে যে মানুষের যে চিন্তা ভাবনা বা ট্রল করতেছে, আমি আজকে সকালে দেখে একটা মেসেজ দেখে খুব খারাপ লাগছে যে একজন শিক্ষিকা, সম্ভবত মেহরিন চৌধুরী, একজনে লিখতেছে যে হয়তো আহ, কয়দিন পরে বিএনপি বলবে যে তারেক রহমান সাহেবের নির্দেশে উনি বাচ্চাদের ইয়ে করছে, কি বলে নাম, উদ্ধার উদ্ধার করছে করছে। এবং উনি মারা গেছে। তো মানুষের মৃত্যু নিয়ে যে কত নির্মমতা, আমাদের যে মন মানসিকতা কোন লেভেলে আমরা যে পৌঁছাইছি, এটা খুবই দুঃখজনক, খুবই প্যাথেটিক। যারা মারা গেছে তাদের সংখ্যা নিয়ে রাজনীতি চলতেছে, এগুলা পুরানা জিনিস, আমরা জানি। এগুলাতে কোনো কিছু, যারা যারা মারা গেছে তাদের আমরা দোয়া করা ছাড়া কিছুই নাই। এবং এটা ডায়াগনোসিস করে ভবিষ্যতে আমরা কি করতে পারি, কিভাবে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি, সেইগুলা নিয়ে কাজ করা দরকার। কিন্তু আমরা গত 53 বৎসরে যে বিভিন্ন ইস্যুগুলা, যেভাবে তৃতীয় বিশ্ব যে যে জিনিসগুলা হয়, এই মানসিকতা সেম রয়ে গেছে। আমি সরকারের শুধু এককভাবে দিব না, আমাদের সাধারণ জনগণের মধ্যে আমাদের কিন্তু কোনো চেঞ্জ নাই। বেশিরভাগই দেখা যাইতেছে যে আমরা এই এই জিনিসটা নিয়ে আমরা অনেক উল্লাস পর্যন্ত করতেছি। এটা খুবই দুঃখজনক। তো যাই হোক, এখন আপনি যে জিনিসটা বলেন যে বর্তমান রাজনীতি পরিস্থিতি, এটা তো এক কথায় বললে যে খুবই আমরা নাজুক পর্যায়ে আছি। আমাদের বিশেষ করে যে আমাদের রাজনৈতিক অনৈক্য, এটা এখন বর্তমানে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিছে। এবং এই সুযোগেই বিভিন্ন দেশে অরাজকতা, আমাদের দেশে অরাজকতা এবং অস্থিতিশীলতা করার জন্য চেষ্টা। এবং দুঃখজনক হচ্ছে, সব আমাদের রাজনৈতিক দলগুলা, এখানে সবারই জ্ঞান বুদ্ধি, তাদের কারোই কিন্তু কম নাই। কিন্তু ওনারাও জানে যে এই অনৈক্যের সুযোগে কিন্তু বিভিন্নভাবে একটা অস্থিতিশীল পরিবেশ, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, অদৃশ্য শক্তি এগুলা করবে। কিন্তু তারপরেও কিন্তু তারা বলার জন্য বলতেছে, টেবিলের সামনে বইসা প্রেস ব্রিফিং দিতেছে, ঐক্যের কথা বলতেছে, কিন্তু বাস্তবে কিন্তু তাদের মধ্যে ঐক্যতা নাই। এটা আমাদের জন্য, আমরা কিন্তু খুবই খুবই আসলে আমাদের জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে আমরা ঐক্যের মধ্যে আসতে পারিনি এখন পর্যন্ত। এই গতকালকেও আপনারা দেখছেন যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ সবাই একসাথে বইসা মুখ মুখের মধ্যেই বলতেছে শুধু ঐক্যের কথা, কিন্তু বাস্তবে কিন্তু ঐক্যের কোনো বালাই নেই। এবং আমাদের পরবর্তী কি হইতে পারে এগুলো উনি, এখানে আমাদের সামরিক বিশেষজ্ঞ উনি আছেন, উনি জানে
যে যখন একটা ফ্যাসিজমের পতন হয়, পতন হওয়ার পরে এই এরা কি করে? এতদিন কিন্তু একটা তারা স্পেস পাইছে, সময় পাইছে। এই সময়ে কিন্তু তারা যথেষ্ট একত্রিত হইছে। এবং তাদের কিন্তু পরবর্তীতে আমাদের যে বিভিন্ন দলের যে প্রোগ্রামগুলা হবে, বড়, বড় প্রোগ্রামগুলা, এগুলা দেখবেন যে ওরা কিন্তু ইউনাইটেড হয়ে গেছে এবং তারা ৫,০০০ বা ১০,০০০ বা ১,০০,০০০ কিন্তু একসাথে হইতে পারে। হইয়া এদের সাথে মিশে এই প্রোগ্রামগুলাতে গিয়ে অ্যাটেন্ড করে তারপরে কিন্তু নাশকতা বলেন, অস্থিতিশীলতা বলেন, সবকিছুই যেটা আমরা দেখছি গতকালকে, এই কিছুটা ছাপ আমরা দেখছি উত্তরার ঘটনায়, তারপরে আপনার সচিবালয়ের ইয়াতে, এটা গোয়েন্দা রিপোর্টার ওনারা ভালো বলতে পারবে। এখানে কিন্তু ওনাদের এইখানে ওনাদের প্রেজেন্স কিন্তু একটা বড় ধরনের, এটা একটা কিন্তু জানা জিনিস যেটা হবে। কিন্তু এটা কিন্তু অ্যালার্মিং সিচুয়েশন আমাদের জন্য। এটা কিন্তু অশনি আপনার কি মনে সংকেত। হয় মুশাহিদ এই ভাই, আপনার বিষয়টা কি মনে আমাদের হচ্ছে? কিন্তু মাথায় রাখতে হবে দলদের। কোনো অবস্থাতেই আমরা যাতে অনৈক্যের মধ্যে না যাই, ঐক্যের মধ্যে থাকতে হবে। দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এইগুলো আমরা শুধু মুখের মধ্যে না রেখে হৃদয়ে লালন করি, জাতীয়ভাবে লালন করি। কারণ এটা ছাড়া আমরা কিন্তু যা কিছুই করব, ফেসিবাদ কিন্তু বেনিফিটেড হবে। এবং এটা দেশের জন্য কিন্তু আমাদের এটা মানে দুর্গতি ছাড়া আর কিছুই হবে না। এটা জানা সত্ত্বেও এই যে নতুন নতুন পার্টি আপনার, বা পুরানা পার্টিও আছে, জামাত ইসলামী আছে, ইসলামী শাসনতন্ত্র আছে, ওনারা যেভাবে আসতেছে, যেভাবে একজনের আরেকজনের আক্রমণ করতেছে, তাতে করে মনে হইতেছে যে তাদের রাজনৈতিক দর্শন হয়ে গেছে বিরোধিতা করা, আরেক দলের বিরোধিতা করা। বিএনপির বিরোধিতা করা হচ্ছে এখন তাদের রাজনৈতিক দর্শন। এই যদি ওনাদের রাজনৈতিক দর্শনটা উনি জনতার কাছে বলুক, তাদের আদর্শ নীতির কথা বলুক, জনগণ বিচার করবে কি হবে না হবে, নির্বাচিত কারে করবে। কিন্তু আরেক দলকে আপনার আক্রমণ করে, এটা তো আগের পুরানো অভ্যাস, এটা তো ফেসিবাদের অভ্যাস। তো সেই টোনে যদি আমরা কথা বলি তাহলে তো হবে না। তো এই জিনিসগুলো মুশাহিদ ভাই, আমার মনে হয় যে আমাদের আপনি কি চিন্তা মনে করেন ভাবনা যে করা দরকার। এই অবস্থায় কিছুদিন আগে লন্ডন বৈঠক হলো, আপনার কি মনে হয় যে এই লন্ডন বৈঠকে একটা নির্বাচনের সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের দিকে বলা হয়েছিল, ফেব্রুয়ারিতে করা যায় রোজার আগে, হতে পারে এরকম? তো আপনার কি মনে হয় যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো লক্ষণ কি, মানে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আহ, তা তো অবশ্যই আমি আশা করি, যেহেতু একটা সরকার প্রধান এবং একটা দলের, বৃহৎ দলের প্রধান, ওনারা বৈঠক করছে, অবশ্যই এটার তাৎপর্য বহন করে এবং এটা ওই দিকেই ধাবিত হবে। কিন্তু প্রবলেম তো ওইখানে আমি একটু আগে উল্লেখ করছি যে আমরা বলার জন্য টেবিলে কিন্তু সবাই একসাথেই বলি, অনেক কিছুই বলি, কিন্তু বাস্তবে গিয়ে আমরা কিন্তু কোনোটা মেনটেন করি না। তো এইখানে ডক্টর ইউনূস সরকার সাথে, ওনার সাথে যারা আছে, তাদের মধ্যে একটা গোত্র হয়তো চাইতেছে যে না, নির্বাচনটা দিলে হোক বা তারা ক্ষমতা থাকুক। ইউনূস সাহেবের এনে কিন্তু কোনো, ওনার যে বয়স বা ওনার যে ব্যক্তিত্ব, এতে করে কিন্তু ওনার কিন্তু এই টেন্ডেন্সি নাই, আমি যতটুকু অবজার্ভ করি। আর তারেক রহমান সাহেব, উনি তো একজন দলের প্রধান, উনি তো চাবেই যে নির্বাচন না ছাড়া স্থিতিশীলতা আসবে না। তো ওই হিসাবে দেখা গেল যে উনি নির্বাচন চাওয়াটা, এটা তো গণতান্ত্রিক বিষয়। কিন্তু বাস্তবে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ যে উপস্থিতি, এটা কিন্তু দেশে একটা অস্থিতিশীল অবস্থা বর্তমান যদি আপনি চিন্তা করেন, সামনে কিন্তু আরো আরো তাদের বিভিন্ন প্ল্যান থাকতে পারে, যাতে করে দেশটারে অস্থিতিশীল করে নির্বাচনটারে কিভাবে বিলম্বিত করা যায়। এখানে ধরেন দলের মধ্যেও কিন্তু বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন কনসেপ্ট চলে আসছে, তারা বিভিন্নভাবে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ এটা বাস্তবায়ন করার জন্য, যেমন বিশেষ করে পিআর বিষয় নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার এগুলা সময়ক্ষেপণ ছাড়া এগুলো আর কিছুই না। আর সংস্কার বলতেছেন, সংস্কারের দিনটেস্য এখানে উপস্থিতি নাই। কি সংস্কার করবে সেটাও তাদের কিন্তু চিন্তা ভাবনা নাই, জাতির সামনে কিন্তু উপস্থাপন করে নাই। প্রত্যেকটা জিনিস, একটা কাজ করতে গেলে আপনার জিনিসটা কি, যে আমি এই কাজ করতে চাই, এতটুকু সময় টাইমলাইন থাকবে। এখানে কোনো কিছুই নাই, প্রফেশনালিজমের সম্পূর্ণ অভাব। যারা বসছে তারাও সরকারের কি সংস্কার করতে হবে সেটাও অবগত না। এই সময়ক্ষেপণ ছাড়া এটা একটা টালবাহানা আমি মনে